গল্পটা এক শুক্রবার বিকেলের। তখন বোধহয় বসন্ত, অথচ দিন রাত এক করে বর্ষা নামছে আমার ঘরের দোরগোড়ায়। সপ্তাহ 2। এই সাজানো গোছানো অনেক পৃথিবী থেকে ডুব দিয়ে মাত্রই হলে ফিরেছি। ঝমঝমিয়ে পড়া বৃষ্টিতে মাথার চুল কুর্তি ভিজে একাকার। ঘরে ঢুকেই দেখলাম টেবিলের উপর স্তূপ হয়ে পড়ে আছে বড় খালার একের পর এক আলটিমেটাম। আমি যখন হঠাৎ নিরুদ্দেশ হই, টেলিফোন খানা হয়ে পড়ে অকেজো। বড় খালা তখন আধুনিক যন্ত্র ফেলে চিঠি লিখে পাঠান। ঘরের তালা খুলে সেই সকল চিঠি আমার ঘরের চালান করে দেন আমাদের হল ম্যানেজার। আমি চুল মাথা ঝেড়ে টেবিলের দিকে তাকালাম। কমসে কম 7-7খানা চিঠি জমে আছে ওখানে। পেটের ভিতর ছুটন্ত ছোচো নিয়ে আর যাই হোক চিঠি পড়া যাবে না। খুব যে ইচ্ছে আছে তেমনটাও নয়। আমরা প্রায় সকলেই জানি বড় খালার মাথায় একটা ভূত আছে। সময়ে সময়ে আমাদের মধ্যে থেকে কেউ কেউ সেই ভূতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আমার ধারণা ভূত মশাইয়ের এইবারে মাথা ব্যথাটা স্বয়ং আমি। খুব জলদি এই মাথা ব্যথার অপসারণ না করতে পেরে বড় খালা বাস ধরে চলে আসতে পারেন আমার হলে। বড়ই বিপজ্জনক মহিলা। টেবিলের এক কোণায় অকেজো হয়ে পড়ে থাকা টেলিফোনটা ঠিকঠাক করে বড় খালাকে তৎক্ষণাৎ টেলিফোন করলাম। 7-7খানা চিঠিতে আমার জন্য কি রকম বিপদ সংকেত ঝুলছে সে বিষয়ে একটা সাময়িক ধারণা থাকা প্রয়োজন। বড় খালা ফোন ধরেই ভোতা কণ্ঠে জানালেন আমার বিয়ের চিন্তায় তার শ্বাসকষ্টের অবস্থা ভয়াবহ। তিনি দম নিতে পারছেন না, বুক ধড়ফড় করছে, মনে হয় বেশিক্ষণ বাঁচবেন না। আমি চিন্তিত কণ্ঠে বললাম, তোমার অবস্থা তো তাহলে খুবই খারাপ খালামণি। বিয়ে শাদী একটা সময় সাপেক্ষ ব্যাপার। তোমার যে অবস্থা কবুল বলা পর্যন্ত টিকে থাকতে পারবে বলে তো মনে হচ্ছে না। তার থেকে বরং চলো তোমায় হাসপাতালে ভর্তি করে দেই। বড় খালা বললেন, বিয়ে পর্যন্ত যেতে হবে না। তোর খালু তোর জন্য খুব ভালো একটা পাত্র দেখেছেন। পাত্র সরকারি কলেজের শিক্ষক। 3 নম্বর চিঠিতে পাত্রের বিস্তারিত সিভি দেওয়া আছে। তুই আজ বিকেলে তার সাথে দেখা করলে ব্যাপারটা মিটে যায়। আমি আনন্দিত কণ্ঠে বললাম, কেন দেখা করব না? অবশ্যই দেখা করব। তুমি সরকারি কলেজের শিক্ষককে আনন্দমোহনের সামনে চলে আসতে বলো। শিক্ষকের সাথে সকল কথা হবে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে। বড় খালা ধমক দিয়ে বললেন, আমার সাথে মশকরা করার চেষ্টা করবি না তে। আমার শ্বাসকষ্টের অবস্থা খুবই বিপজ্জনক অবস্থায় আছে। এইটা তোর মশকরা শোনার সময় না। মশকরা কোথায় করলাম আমি খালামণি? আমি সিরিয়াস। বড় খালার আগে গনগনে কণ্ঠে বললেন, পাত্র আনন্দমোহনের সামনে আসবে, এটা তোর সিরিয়াস কথা। আনন্দমোহন এসে করবেটা কি? মাঠে বসে ঘাস চিবোবে? আনন্দমোহন কি পাত্রপাত্রী দেখা হওয়ার মতো জায়গা? আমি গম্ভীর কণ্ঠে বললাম, আমার সাথে দেখা করতে হলে এখানে আসতে হবে। আমি সেজেগুজে সংসেজে কোনো 5 স্টার হোটেলে যেতে পারবো না, দুঃখিত। বড় খালা কণ্ঠস্বর সপ্তকাশে তুলে বললেন, এমন ভাবে বলছিস যেন কোন ক্যাডার ফ্যাডার হয়ে বসে আছিস। পাত্র তোর মতো ক্যাডারের সাথে দেখা করতে না পারলে মরে যাবে। শুনতে এত ঢং দেখাইস না। তোর মতো জিনে ধরা মেয়ের বিয়ে এত সহজ ব্যাপার না। তোর খালু কত কষ্ট করে এই সম্বন্ধটা এত দূর এনেছে। যদিও পাত্রপক্ষের কাছে তোর জিনের ব্যাপারটা গোপন করা হয়েছে। যে মেয়ে মন চাইলেই 10-15 দিনের জন্য উধাও হয়ে যায়, তাকে জেনে শুনে কেউ বিয়ে করতে চাইবে? কোনো রিক্সাওয়ালাও তো বিয়ে করতে চাইবে না। তার উপর তোর হাইটটাও একটু কম। পড়াশোনাও করছিস ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তোর বাপের আহামরি সম্পদও নেই। চিন্তা করে দেখ কেমন রিস্ক পজিশনে আছিস। আমি ম্লান হাসলাম, ফিসফিস করে বললাম, আমার রিস্ক পজিশন নিয়ে আমার তো কোনো চিন্তা নেই খালামণি। আমি তো কখনোই বিয়ে করতে চাইনি, চাই না, চাইবো না। কেন অযথা জোর করে জবরদস্তি করে আমার শান্তি বিনষ্ট করছো? বিয়ে ছাড়া কি জীবন হয় না? বড় খালা বিরক্ত কণ্ঠে বললেন, কি মিনমিন করিস? জোরে কথা বল। আমি ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললাম, তোমার পাত্রকে আনন্দমোহন চলে আসতে বলো তো। আমি এক্ষুনি দৌড়ে গিয়ে মুক্তিমঞ্চের সামনে বসে পড়ছি। ভদ্রলোকের সাথে দেখা করতে আমি বিশেষ আগ্রহী। বড় খালা একটু ভেবে বললেন, আচ্ছা বেশ, ঠিক 5টায় তুই আনন্দমোহনের সামনে থাকবি। আমি তোর খালুকে ওই রকমই বলছি। তোর খালু আবার জানাবে পাত্রের মামাকে। শুনতে ছেলে এলে দুজনে মিলে রিক্সা নিয়ে ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে বসবি। তাকে নিয়ে আবার ঘাসের উপর পা ছড়িয়ে বসে যাস না। তোর তো আবার বিশ্বাস নেই, যা ইচ্ছে হয় করে ফেলতে পারিস। আমি হাসলাম। কল কেটে মোবাইল টেলিফোন থেকে খালামণিদের সম্ভাব্য সকল নম্বর ব্লক লিস্টে ফেলে লম্বা একটা গোসলের প্রস্তুতি নিলাম।
হলের জলের লাইনে আজকাল খুব সমস্যা হচ্ছে। দুপুর হলেই গোসলের পানি পাওয়া যায় না, আজ পাওয়া গেল। হলের মেনুতে আজ পাতলা খিচুড়ি আর আলু ভাজির ব্যবস্থা। আসমান থেকে ঝমঝমিয়ে জল গড়াচ্ছে। ইলেকট্রিসিটি নেই। হলের ডাইনিং ডুবে আছে আধো আধো অন্ধকারে। খিচুড়ির সুবাসের সাথে ভিজে মাটির সোদা গন্ধে ভরে গিয়েছে চারপাশ। আমি এক গ্রাস খিচুড়ি মুখে দিয়ে চমকে উঠলাম। হলের খাবার সাধারণত ভালো হয় না, আজ এত চমৎকার কি করে হলো? অবিকল মায়ের হাতের রান্না। পরিবেশটাও তো পরিচিত। ঠিক পরিবেশ নয়, এই যে এই গন্ধটা এক লহমায় আমায় টেনে নিয়ে গেল ছোটবেলার বর্ষায়। গ্রাম্য মেটে পথ, আধো অন্ধকার ঘর, খাটের উপর বাবু হয়ে বসে থাকা আমি। মাটির মেঝে ভিজে উঠেছে জলে। মা ভেজা ভেজা গায়ে রান্না বান্না করছেন। চুলায় তখন মচমচে আলু ভাজা। আহা, শৈশবের স্মৃতিগুলো এত সুখ কেন হয়? তখন সেই ছোট্ট আমি কি কখনো বুঝতে পেরেছিলাম বড় হয়ে সেই আমিটাই এত প্রিয় হবে? মানুষ আসলে কিচ্ছু বুঝতে পারে না। বুঝতে পারলে নিজের জীবন রেখে অপরের জীবন নিয়ে অত চিন্তা করার সুযোগ থাকতো বলে মনে হয় না। এই যেমন আমার স্বস্তির জীবন দেখে বড় খালার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। জীবন ক্রমশ ফুরিয়ে যাচ্ছে, এই সেকেন্ডটা আর ফিরবে না। এই সত্যটা নিজের মনে সত্যি সত্যি উপলব্ধি করলে বড় খালার এত সহজে শ্বাস বন্ধ হতো না। শ্বাস হতো ফুরফুরে। খাওয়া শেষে তরতর করে 3 তলায় উঠে গেলাম আমি। হলের চারপোকায় খাওয়া শক্ত বিছানায় হাত পা ছড়িয়ে দিয়ে নির্নিমেষে চেয়ে রইলাম রংচুন খসে পড়া ছাদের দিকে। সেদিকে চেয়ে থাকতে থাকতেই পৃথিবীর মানুষদের জন্য বড্ড মায়া হলো। আহা, এত সুন্দর জীবনটা তারা ঠিক উপভোগ করতে পারলো না। সবাই বড় খালার মতো শ্বাসের রোগী হয়ে পড়ে রইল। তাদেরকে সুপ্ত সেই অক্সিজেনের খোঁজ কে দিবে? অক্সিজেন কি কেউ খুঁজে দেয়? তারা জানে না। নিজেই অক্সিজেন খুঁজে নিতে হয় নিজেকে। চিন্তার কলে চাবি দিয়ে কখন যে চোখ লেগে এসেছিল বলতে পারি না। শুধু এটুকু বলতে পারি, অপরাহ্নের তন্দ্রায় ঘুমের মাসি পিসি আজ বড় নির্ঝঞ্ঝাট এক স্বপ্ন গেঁথেছিলেন। পাহাড়ি ঝর্ণার মতো কলকলে সেই স্বপ্নে মাত্রই একটা ক্লাইম্যাক্স ঢুকেছিল। এমন সময় কানের কাছে সহসা বেজে ওঠা অসহ্য বজ্র নির্ঘোষের শব্দে প্রথমে কিছু বুঝে উঠতে পারিনি। পরে বুঝলাম ঘুমের দুশ্মন টেলিফোনটা বাজছে। কেবল এই একটা কারণে মোবাইল টেলিফোন ক্যারি করা বড় অসহ্য ঠেকে। ঘুমন্ত শরীরটাকে কোনোরকম টেনে তুলে টেলিফোনটা কানে নিতে এই ওপাশ থেকে ভেসে এলো গমগমে এক অপরিচিত কণ্ঠ। মিস দে বলছেন? আমি জিয়ন জাংকুক, আনন্দমোহনের সামনে অপেক্ষা করছি। আপনি কোথায়? আমার ব্রু কুঁচকে গেল। ঘুমন্ত মস্তিষ্ক তখনও পুরোপুরি জেগে উঠতে পারিনি। জিয়ন জাংকুক নামে কেউ আমার জন্য কেন আনন্দমোহনের সামনে অপেক্ষা করবে সে বিষয়ে মস্তিষ্ক সহসা কোনো উত্তর দিতে পারল না। যখন বুঝতে পারলাম তখন আর অপেক্ষা করা চলে না। বিনীত কণ্ঠে বললাম, জিয়ন জাংকুক সাহেব, আপনি কি আর 5 মিনিট অপেক্ষা করতে পারবেন? আমি আসছি। জিয়ন জাংকুক সাহেব অপেক্ষা করলেন। চোখে মুখে পানি ছিটিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া কুর্তি পাল্টালাম। ভেজা চুলগুলো মাথার উপরে চুরুখোপা করে বেরিয়ে এলাম হল থেকে। শুক্রবারের গধূল বিকেল, টিপটিপ বৃষ্টি আর ঠান্ডা হাওয়া মাথায় নিয়ে জোড়ায় জোড়ায় বেরিয়ে এসেছে প্রেমী যুগল, গিটার কাঁধে বন্ধুরা। আমি কাদা জল বাঁচিয়ে আনন্দমোহনের সামনে এসে দাঁড়ালাম। ভদ্রলোককে টেলিফোন করে শুধালাম, আপনাকে কি করে চিনবো? ভদ্রলোক বললেন, আমি ফুড কোর্টের সামনে বসে আছি, ব্লু শার্ট, হাতে চায়ের ভার। আপনি কোথায়? আমি উত্তর দিলাম না। ক্যাম্পাসের সামনে একটা নতুন ফুড কোর্ট হয়েছে, সেদিকে তাকালাম। একটা ব্লু শার্টের ভদ্রলোক দেখা যাচ্ছে বটে। বৃষ্টিতে কাঠের বেঞ্চিগুলো ভিজে জবজবে হয়ে আছে। আমি পরোয়া করলাম না, ধপ করে জাংকুক সাহেবের সামনে বসে পড়লাম। বললাম, জাংকুক সাহেব কেমন আছেন? ভদ্রলোক আমাকে বোধহয় খুব সহজভাবে নিলেন না। চোখে মুখে থমথমে বিরক্তি থাকলেও কণ্ঠে প্রকাশ করলেন না। শুধালেন, আপনি নিশ্চয়ই এখান থেকে খুব দূরে থাকেন? বৃষ্টিতে আটকে পড়েছিলেন? 5টায় আসার কথা, 6টা বেজে গিয়েছে। আমি হাসলাম। নিজের জন্য চা অর্ডার করে ডান দিকে আঙুল নির্দেশ করে বললাম, ওই যে দেখছেন ছাত্রী হল, আমি ওইখানেই থাকি। তাহলে এত দেরি হলো যে? আমি জাংকুক সাহেবের দিকে তাকালাম। নির্মল হেসে বললাম, সত্যটা জানলে আপনি প্রচন্ড রেগে যেতে পারেন, বাট দ্য ভেরি ট্রুথ ইজ আমি আপনার সাথে দেখা করব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। জাংকুক সাহেব তার ধনুক আকৃতির ভ্রুজোড়ায় ভাঁজ ফেলে নিশ্চুপ হয়ে রইলেন। আমি নিজে থেকেই বললাম,
জাঙ্কুক সাহেব রাগ করবেন না, আমি প্রায় 100% নিশ্চিত আমার সাথে আপনার বিয়ে হবে না। বিয়েটা যদি না হয় তবে অযথা দেখা করার কি কোনো যুক্তি আছে বলুন? ভদ্রলোকের ভ্রুজোড়া তখনও কুঞ্চিত, ডান ভ্রুটা আলগোছে উঁচু করে ঝুদালেন। আপনি কি করে শতভাগ নিশ্চিত হলেন যে বিয়েটা হবে না? উত্তরটা সহজ, পুরুষ মানুষ বিয়ে করার জন্য যেরকম মেয়ে পছন্দ করে আমি তেমন নই। ভদ্রলোকের কণ্ঠ তখন আরো শক্ত, আরো গম্ভীর। পুরুষ মানুষ বিয়ের জন্য কেমন মেয়ে পছন্দ করেন বলে আপনার ধারণা? আমার উত্তর তৈরি ছিল, বললাম দারুণ রূপবতী, অল্প বয়সী এবং যে মেয়ের মা বাবার কাছে আছে স্বর্ণ ঝলকানো রাজত্ব। তবে আপনার ক্ষেত্রে মনে হয় কিছুটা ভিন্ন। আমি আসার আগে আপনার সিভিটা দেখেছি। আপনি বোধহয় ক্যারিয়ারের প্রতি ফোকাসড কোনো রূপবতীকে খুঁজছেন, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চমৎকার, এডুকেশন কোয়ালিফিকেশন চমৎকার, রূপ চমৎকার, সর্বোপরি চমৎকার একটি মেয়ে। আমি কোনো চমৎকার মেয়ে নই, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেও চমৎকার কোনো ব্যাপার নেই, আর আমার নিজেরও চমৎকার কোনো পুরুষ পছন্দ না। অতএব তাহলে এলেন কেন? হঠাৎ সিদ্ধান্ত বদলে যাওয়ার কারণ? আমি টের পেলাম ভদ্রলোকের কণ্ঠে তীব্র অসহিষ্ণু বিরক্তি। একটা সাধারণ মেয়ের জন্য এত অপেক্ষা তার মর্মবেদনা বাড়িয়ে দিচ্ছে। অথবা হতে পারে এই সাক্ষাৎ বড় অনিচ্ছার সাক্ষাৎ। অনিচ্ছার ক্ষুরধারে এই অহেতুক অপেক্ষা তাকে আরো অপ্রসন্ন করে তুলেছে। আমি ভদ্রলোকের অপ্রসন্ন চেহারার দিকে তাকিয়ে বললাম, সিদ্ধান্ত বদলে যাওয়ার কারণটা কিন্তু অদ্ভুত। আপনি কতদূর বুঝতে পারবেন বুঝতে পারছি না, তবু বলছি। আমার ধারণা আপনার সাথে আমার একটা কোইন্সিডেন্ট হয়ে গিয়েছে। ব্যাপারটা কতদূর চমক দিতে পারে তা পরখ করতে আসা। ভদ্রলোকের ভ্রুর কুঞ্চন ততক্ষণে আরো তীব্র হয়েছে। কপালে চিন্তা নাকি বিরক্তির বলিরেখা বোঝা গেল না, বড় বিতৃষ্ণা নিয়ে শুধালেন, কিরকম কোইন্সিডেন্স? আমি হঠাৎ করেই কোনো উত্তর দিলাম না। চায়ের ভারে চুমুক দিতে দিতে কথাগুলো গুছিয়ে নিলাম। সেকেন্ড কয়েক নিশ্চুপ থেকে বললাম, জাঙ্কুক সাহেব, বিষয়টা আপনার কাছে কিছুটা গোলমেলে ঠেকতে পারে অথবা অদ্ভুত। বিষয়টা হলো, আমার লেখা একটা উপন্যাসের প্রধান চরিত্রের নাম আপনার নামের সাথে হুবহু মিলে যায়। যাকে নিয়ে কথা হচ্ছে সে আমার লেখা সব থেকে আলোচিত চরিত্র। আপনি নিশ্চয়ই ভাবছেন একটা নামের জন্য এত লম্ফজম্ফ কেন? একই নাম তো অনেক জনেরই হতে পারে, মিলে যাওয়া আশ্চর্যের কিছু নয়। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন আপনার নিকনেমটা একটু অন্যরকম, সচরাচর দেখা যায় না। নিকনেম সহ মিলিয়ে মিলিয়ে গোটা নামটা মিলে যাওয়া দারুণ একটা কোইন্সিডেন্স না? এই পর্যন্ত ঠিক ছিল। আপনি আমাকে টেলিফোন করার পরের মুহূর্তেও আমি ভেবেছিলাম আমি আপনার সাথে দেখা করব না, কিন্তু কৌতূহলবশত আপনার সিভিটা দেখার পর মনে হলো এই ছোট্ট জীবনে ছোটখাটো কোইন্সিডেন্সগুলোকে পাত্তা দেওয়া যেতেই পারে। আমাদের জন্মানোটাও তো এক ধরনের কোইন্সিডেন্স। কাকতালীয়ভাবে জন্মে গিয়েছি, না জন্মাতেও তো পারতাম। আর জন্মেছি বলে নতুন কত কিছু ঘটে যাচ্ছে। এই ছোট্ট কোইন্সিডেন্সকে গুরুত্ব দিতে গিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হয়ে গেল। আমি আসলে দেখতে এসেছিলাম একই নামে মানুষের মাঝে একই রকম কোনো আচরণ খুঁজে পাওয়া যায় কিনা, অথবা বলতে পারেন কল্পনা কতটুকু বাস্তব রূপে আসতে পারে সেই বিষয়ে একটা পরীক্ষা। ভদ্রলোক খানিকক্ষণ সন্দেহী চোখে চেয়ে রইলেন, সন্দিহান কণ্ঠে শুধালেন, আপনি লেখালেখি করেন? ইউ আর এ রাইটার? আমি উত্তরে হাসলাম। লোকে বলে এই ভুবুক্ষুর দেশে কাকের থেকেও লেখকের সংখ্যা বেশি। ইন দ্যাট কেস আমাদের দেশে লেখক হয়ে যাওয়া খুব অবাক হওয়ার মতো কিছু নয়। কিন্তু জাঙ্কুক সাহেব, আমার মনে হচ্ছে আপনি আমার কথাটা বিশ্বাস করছেন না। ভদ্রলোক উত্তর দিলেন না। আমি দীর্ঘশ্বাস ফেললাম। কিছুক্ষণ মেঘলা আকাশের দিকে উদাস চোখে চেয়ে থেকে অন্যমনস্ক কণ্ঠে বললাম, জাঙ্কুক সাহেব, আমি সচরাচর আমার লেখালেখির বিষয়ে কোনো আলোচনা পছন্দ করি না, কাউকে নিজের লেখা পড়তে সাজেস্ট করি না। কিন্তু এই প্রথম আপনাকে সাজেস্ট করতে ইচ্ছে হচ্ছে। এখানে আসার আগেও ভেবেছিলাম এখানে আসার পেছনের কারণটা আপনাকে জানাবো না, কিন্তু আপনাকে দেখার পর মনে হলো আপনাকে অবশ্যই জানানো উচিত। আপনার অবশ্যই আমার একটা নির্দিষ্ট বই পড়ে দেখা উচিত। সোশ্যাল মিডিয়ায় আমার একটা ফ্যান ক্লাব আছে, তারা আপনাকে দেখলে কিছুটা চমকাতো। আমার ধারণা বইটা পড়লে আপনিও কিছুটা চমকাবেন। কেন চমকাবেন সে উত্তর আমি আপনাকে দেব না, সেটা আপনার হোমওয়ার্ক। হোমওয়ার্ক করতেই হবে এমন কোনো নিয়ম নেই, স্কিপ করার সুযোগ আছে। ভদ্রলোক কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে থেকে বিড়বিড় কণ্ঠে শুধালেন, ইজ ইট? আমি জবাবে মৃদু হাসলাম। ভদ্রলোক হাফ ছাড়া কণ্ঠে বললেন, আমি হোমওয়ার্কটা করছি,
কি যেন নাম বললেন আপনার বইয়ের? আপনার কাছে কপি হবে? আমার হাতে তখন নতুন চায়ের ভার। আমি চায়ের ভারে চুমুক দিয়ে তার দিকে তাকালাম। হবে, নিশ্চয়ই হবে, কিন্তু আপনাকে দেওয়া যাবে না। ভদ্রলোক আশ্চর্য হয়ে বললেন, কেন? আমি হাসলাম। খাবারের দোকান থেকে একটা টিস্যু নিয়ে তাতে বইয়ের নাম লিখতে লিখতে বললাম, কিনে পড়ুন প্রফেসর, একটা বই কেনার মতো পয়সা নিশ্চয়ই হবে মাস্টার মশাইয়ের কাছে। এই সুযোগে যদি আমার মতো গরিব লেখকের একটা বই বিক্রি হয় তবে কি ক্ষতি বলুন? বিজনেস ট্রিক্স, ইউনো। টিস্যুটা ভদ্রলোকের দিকে এগিয়ে দিয়ে চোখ টিপলাম আমি। আলোচনার এই পর্যায়ে এসে ভদ্রলোক হাসলেন। টিস্যুতে লেখা বইটার নাম দেখে ভ্রুকুচকে শুধালেন, লেখকের নামের সাথে যে আপনার নাম মিলছে না এতে? আমি একটু এগিয়ে এসে কণ্ঠ নিচু করে প্রায় ফিসফিসিয়ে বললাম, ছদ্মনামে লিখি, কি করে মিলবে বলুন? তাহলে এটা যে আপনার লেখা তার প্রমাণ পাবো কি করে? ভদ্রলোকের প্রশ্নে হো হো করে হেসে উঠলাম আমি। আশেপাশে কয়েক জোড়া চোখ ঝট করে একবার এদিকে চেয়ে চোখ ফিরিয়ে নিল। আমি ফিসফিসিয়ে বললাম, এত সন্দেহ করলে চলে প্রফেসর? শিক্ষকদের হতে হয় সরল বিশ্বাসী। লেখক পরিচিতিতে আমার খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে, আপনি বরং আমার চেহারাটা মুখস্থ করে নিন, তাহলেই হবে। ভদ্রলোক টিস্যুটা পকেটে পুরে উঠে দাঁড়ালেন। বিদায় সম্ভাষণ জানিয়ে বললেন, আপনার হোমওয়ার্কের ফলাফল আপনাকে নিশ্চয়ই জানাবো। আজ তবে আসি। আমার হাতে তখন 3 নম্বর চায়ের ভার, চারদিকে চায়ের মমসুবাস। সেই মিষ্ট ঠোঁটে ঝুলিয়ে মৃদু মাথা দোলালাম। আমি জানি ভদ্রলোক হোমওয়ার্কটা করবেন না। এই প্রতিশ্রুতিটুকু কেবল সময় হয়ে আটকে থাকবে অতীতে। এই মায়ার শহরে হাওয়ায়, রাস্তার মোড়ে, কাঠের বেঞ্চিতে, টং দোকানে, শ্যাওলা পড়া ছাদের কোণে যেমন আটকে আছে সহস্র আদর মাখা প্রতিশ্রুতিরা, ঠিক তেমন ভাবে আটকে থাকবে সহস্র সহস্র বছর। প্রেতাত্মার মতো দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে দেখবে অজস্র মৃত্যু, অজস্র ঐতিহাসিক প্রত্যাখ্যান। ভদ্রলোক একটা রিক্সা ধরে মিলিয়ে গেলেন রাস্তার মোড়ে। আমি তখনও বেঞ্চিতে বসে আছি। থেমে থাকায় ঝিরঝিরি বৃষ্টিটা আচমকা সদল বলে নেমে এসেছে। 3-4টি মেয়ে খুব আনন্দ নিয়ে বৃষ্টি বিলাস করছে। জীবনের এই সৌন্দর্যে আমার চোখ ভরে আসছে, যেমন বৃষ্টির জলে ভরে আসছে আমার চায়ের ভার।